আজকে শুরু করতে চলেছি প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত ছোট গল্প ফুলের মূল্য আলোচনা। আচ্ছা দেখো, প্রথমে আমি যে আলোচনা করব সেটা গল্পের বিষয়, মানে জিসটা আলোচনা করব। বিলাত দেশটা ছিল মাটির, সেখানকার মানুষজনও বাস্তব মৃত্তিকার সরস রসে রঞ্জিত। সেখানেও সূর্য প্রতিদিন ওঠে ও প্রত্যহ নির্ধারিত সময়ে অস্ত যায়। যদিও সভ্যতা ও সংস্কৃতি নিয়ে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে পার্থক্য ছিল অনেক, তবুও মানব সত্যের মূল মর্মকথা উভয় ক্ষেত্রে ছিল একই। প্রাচ্যের মতো পাশ্চাত্যেরও মানুষরাও একই মানবজাতির অংশবিশেষ ছিল। আহার বিহার, মৈথুন ও নিদ্রা উভয় গোলার্ধেই মানুষের নিত্যদিনের ছিল কর্ম, প্রবৃত্তি, অনুরাগ ও অনুভূতির ক্ষেত্রগুলি ছিল সমপর্যায়ের। শিলিত মানব জীবনের সাদৃশ্য ইতর জনসাধারণের সাধারণ জীবনচর্যাও উভয় দেশই এক প্রকারের ছিল। পাশ্চাত্যের ইংরেজ জাতি সুসভ্য ও শিক্ষায় দীক্ষায় সর্বতোভাবে বলীয়ান। প্রাচ্য দেশে যখন মধ্যযুগের অন্ধকারময় রাজত্ব, তখন সেখানে ঘটে গেছে একাধিক সাংস্কৃতিক বিপ্লব, ঘটে গেছে রেনেসাঁর মতো দিগন্ত প্রসারী আন্দোলন। ভারতবর্ষে মধ্যযুগীয় কালো অন্ধকার যখন মুঘল দরবারের জৌলুসকে ঢেকে দিচ্ছে, ঠিক সেই সময় ইংরেজ জাতির গগনে উদিত হয়েছে মহামতি শেক্সপিয়ার ও গ্যালিলিওর এবং নিউটনের মতো বৈজ্ঞানিকরা। 5 জন ইউনিভার্সিটি উইট, স্পেন্সারের মতো কবি ও মিল্টনের মতো মহাকাব্য রচয়িতা। দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে ইংরেজ অভিযাত্রীর দল। এর ফলে ইংরেজ জাতি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসন লাভ করেছে। শক্তি, সাহস, বীরত্ব, বুদ্ধি ও শিক্ষায় এ জাতির সমকক্ষ অন্য কেউ হতে পারেনি। দুর্ভাগ্য ও সৌভাগ্য যে কোনোভাবেই হোক না কেন, ভারতবর্ষীয় জনগণ ইংরেজ শাসনের ছত্রছায়ায় দীর্ঘকাল থাকতে বাধ্য হয়। দুর্ভাগ্য কেননা মুসলমান শাসনের দীর্ঘ অরাজকতার পরই ইংরেজ শাসনের শুরু। সৌভাগ্য কেননা ইংরেজ না এলে এদেশ মধ্যযুগীয় অন্ধকারের মধ্যেই পড়ে থাকত। ইংরেজ বণিক জাতি, বাণিজ্যের সুযোগে সে হরণ করেছে যুগান্তরের ও সঞ্চিত ঐশ্বর্য, বিনিময়ে দিয়েছে বিজ্ঞান, শিক্ষা, সাহিত্য, রেলপথ ও পরিবহনের যাবতীয় বিষয়। বাংলা সাহিত্যের বিভিন্ন দিক পাশ্চাত্যের এই উন্নত জাতির সংস্পর্শে এসে বিশ্ব সাহিত্যের অঙ্গনে প্রবেশ করেছে। ভারতীয় বিজ্ঞান সাধনা এসেছে বিরাট প্লাবন। শিক্ষা জগতের নতুন কাঠামোয় স্তরে স্তরে সজ্জিত হয়েছে নিম্ন হতে উচ্চ শিক্ষার সোপান। ইংরেজ শাসনের মধ্যকাল হতেই ইংরেজের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের সূচনা হয়েছে এবং সিপাহী বিদ্রোহ, অগ্নিযুগের সশস্ত্র বিপ্লব এসব পার হয়ে মহাত্মা গান্ধীর নেতৃত্বে শুরু হয়েছিল অহিংসা আন্দোলন। বিংশ শতকের ভারতবাসীর চোখে ইংরেজ জাতি সম্পর্কে যে মনোভাব গড়ে ওঠে, দেশকালের পরিসীমায় তা খুবই স্বাভাবিক। এদেশি ইংরেজ শাসকবর্গের দমনমূলক অত্যাচারে যেমন ইংরেজদের প্রতি প্রকাশ পেয়েছিল প্রবল ঘৃণা ও বিদ্বেষ, তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞানে উন্নত এক জাতি হিসেবে এক অবিমিশ্র শ্রদ্ধার মাথা আপনা হতেই নত হয়ে যেত। বিশেষ করে মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর একাংশ মনে প্রাণে যেমন ইংরেজ জাতির নকল চেয়েছে, ওই উচ্চশিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর অন্য অংশে স্বাধীনতার জন্য, ইংরেজদের দাসত্ব হতে মুক্তির জন্য সর্বস্ব ত্যাগ করেছে। সর্বত্যাগী দেশ নায়কদের প্রায় সকলেই ছিল উচ্চশিক্ষিত। এদের মধ্যে কেউ বা আবার বিলাত থেকে উচ্চশিক্ষার সমাবর্তন রেখা পার হয়েছে। ইংরেজ আমলে বিলাতে ডাক্তারি, ব্যারিস্টারি বা ইঞ্জিনিয়ারিং পড়তে যারা যেতেন, তাদের অনেকেই দেশে ফিরে পেশাগত কর্মে নিযুক্ত হতেন। খুব অল্প সংখ্যক দেশপ্রতি সাধনায় নিজেকে সমর্পণ করত। কেউ বা আবার বিলাত দেশের অভিজ্ঞতা নিয়ে সাহিত্য চর্চায় মনোনিবেশ করতেন। এদের অনেকেই লেখায় বিলাতি সমাজ, সংস্কৃতি ও লোকজনের পরিচয় পাওয়া যায়। অনেকজনের মধ্যে থেকে বিলাতি সমাজ, সংস্কৃতি ও লোকজনের পরিচয় পাওয়া যায়।
অধিকাংশ লেখাই হয় রোমান্টিক বা গথিক উপন্যাসের মতো রোমাঞ্চমুখর অথবা সমালোচনার বিশ্লেষণী শক্তির প্রয়োগ, সভ্যতা ও সংস্কৃতির অন্তরালে মানবীয় ভাব প্রকাশক নয়। সভ্যতা এবং সংস্কৃতি মানুষের আদিম প্রাণতাকে বহুলাংশে আবৃত করে। মানুষের আদিম প্রবণতাকে জয় করেই সভ্যতা ও সংস্কৃতির উদয় হয়। আদিম প্রবণতা ও সভ্যতা তাই বিজাতীয়। সভ্যতার অন্তরালে নিষ্পেষিত হওয়া মানুষের কামনা, বাসনা ও অনুভূতির সন্ধান করলে দেশে দেশে সীমারেখার ব্যবধান ঘুচে যায়। তখন সুদূর পাশ্চাত্যের নরনারীর সঙ্গে এই দেশের নরনারীর কোনো পার্থক্য সূচিত হয় না। আদিমতার অর্থে বিশ্বের সকল নরনারীর সঙ্গেই আমাদের সাদৃশ্য বর্তমান। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দেশীয় বিলেতি গল্পমালার বিলেতি পর্যায়ের এই গল্পটি লন্ডন নগরীর এক তরুণীর ও তার বৃদ্ধা মাতার স্নেহ, প্রেম ও অনুভূতির বিবরণ, যার সঙ্গে মিল আছে এই দেশের মাতা ও ভগিনীর স্নেহ, প্রেম, অনুভূতির সঙ্গে। বিলাতে ব্যারিস্টারি পড়ার সময় প্রভাত কুমার ও দেশের নরনারীর স্বাভাবিক প্রবণতা সম্পর্কে যে অভিজ্ঞতা সঞ্চয় করেন, গল্পটি সেই অভিজ্ঞতার স্মারক বা প্রিয়জনের প্রীতিকামনায় ও হৃদয়বৃত্তির অনুশাসনে সভ্যতা ও সংস্কৃতিকে দূরে রেখে হৃদয় সংবেদনায় মধুর। আদিম প্রবৃত্তির অর্থে তার সাহিত্যে পশু প্রবৃত্তি ছিল এবং তার তখনও উন্মোচন ঘটেনি, যা ঘটেছে মোপাসার সাহিত্যে। তার সাহিত্য হৃদয় রসে ভরপুর। আদিমতার অর্থে তিনি হৃদয়বৃত্তির সঙ্গীতকেই প্রাধান্য দিয়েছেন। শিল্পী রূপে তাই প্রভাত কুমার আজও অমর হয়ে রয়েছেন, যেহেতু তার সৃষ্টির মধ্যে এক মানব সত্য অভিসিঞ্চিত। দেশ ও কালের পরিসীমার ঊর্ধ্বে, দেশ বিদেশের ভৌগোলিক গণ্ডির বাইরে তার শিল্পদৃষ্টি প্রসারিত। তিনি অনুভব করেছেন বিশ্বের সকল নরনারী এক সমপ্রাণতার ছন্দে বন্দীভূত। এই গল্পটি জীবনযাপন করা এক যুবকের মাতা ও ভগিনীর ব্যাকুল হৃদয়ের মর্মস্পর্শী চিত্র, যার সঙ্গে সাদৃশ্য আছে যে কোনো স্থানের মাতা ও ভগিনীর প্রবাসীর প্রিয়জনের জন্য আকুলতা বা ব্যাকুলতা। এটাই প্রভাত কুমারের শিল্পদৃষ্টির সমপ্রাণতা। পরের ভিডিওতে থাকছে ফুলের মূল্য বলে যে গল্পটি যা নিয়ে আলোচনা করছি, তার কাহিনী, বিচার, বিশ্লেষণ। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো তোমরা, এবং সকলে ভালো থেকো, এবং বলবো ভালো করে পুজো কাটাও। চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। বেল আইকন দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন তোমাদের লাগছে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।